সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আছে। যেমন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি বলেছেন সৌদি আরব আর নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভর করবে না। তিনি এর কারণ ব্যাখ্যা করেছেন, আমি পরে আসবো সে কারণে। এপাশে মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করার ব্যাপারে খোদ রিপাবলিকান দলের একজন কংগ্রেসম্যান প্রতিনিধি পরিষদে বিল এনেছিলেন। সেই বিলের পক্ষে, অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করার ব্যাপারে ডেমোক্র্যাট দলের 104 জন ভোট দিয়েছেন। অর্থাৎ ডেমোক্র্যাট দলের প্রায় অর্ধেক কংগ্রেসম্যান এই বিলের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে সহযোগিতা বন্ধের পক্ষে ভোট দিয়েছে। আমেরিকার রাজনীতিতে এটি বিরাট বড় পরিবর্তন। এপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সেতু এবং বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করে সব ধ্বংস করে দেবে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী বলেছে আমেরিকা যদি এই ধরনের হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের কোনো সামরিক ঘাঁটির আর বিন্দু বিসর্গ অস্তিত্ব থাকবে না। এমনভাবে ধ্বংস করা হবে যেন মনে হবে যে কখনো মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি ছিল না। প্রশ্ন আসছে, ইরান কি দিয়ে এই কাজ করবে? এরই একটা জবাব আমি কিছুক্ষণ আগে পেলাম। ইরান নাকি বিশাল সাইজের ক্লাস্টার বোমা ব্যবহার করতে যাচ্ছে, যা ব্যবহার করলে একটা বোমা বিরাট এরিয়া একদম কমপ্লিটলি ধ্বংস করে দিতে সক্ষম। একটা বোমার ভিতরে অন্তত 500 থেকে 600 ছোট বোমা থাকে। ইরান তাই ব্যবহার করতে যাচ্ছে এবং ইরানের যুদ্ধের নীতিতেও পরিবর্তন আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে আর একটা বিষয় থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইসরায়েলের কিছু লোক আমেরিকার ভিতরে এই প্রচারণা চালিয়েছিল যেন আমেরিকা ইরানের সাথে চুক্তি না করে, যুদ্ধ চালিয়ে যায়। জেডি ভ্যান্সের এই বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্কিন এবং ইসরায়েল সম্পর্কের ব্যাপারে, বিশেষ করে যখন রিপাবলিকান দল ক্ষমতায়, যারা ইহুদিদের পক্ষে বিশেষভাবে দরদি বলে মনে করা হয়, তাদের পক্ষ থেকে এই বক্তব্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আশা করি শেষ দিকে বিশ্লেষণ করব। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আশা করি এই আলোচনা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং চ্যানেলটির অগ্রগতি উন্নয়নে আপনারা সবাই যার যার জায়গা থেকে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। দর্শক, চলুন এবার আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে বক্তব্য আমি দিয়েছি, আলোচনাটা এনেছি, সেটি হচ্ছে যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য একেবারে বিশ্ব রাজনীতিতে ঝড় বয়ে গেছে। তিনি নাকি বলেছেন যে সৌদি আরব নিরাপত্তার জন্য আর আমেরিকার উপরে নির্ভর করবে না। কারণ তিনি এই ব্যাখ্যা করেছেন, কারণ যে আমেরিকা নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারছে না, সেই আমেরিকা সৌদি আরবের নিরাপত্তা কিভাবে দেবে? আমি শুরুতে একটা কথা বলেছি, নাকি বলছি এই কারণে, আমি যে জায়গা থেকে প্রিন্স ফয়সাল বিন ফারহানের বক্তব্য শুনলাম সেটা ছিল আরবিতে। আমি আরবিটা যেহেতু বুঝি না আরবি অর্থ, সেই কারণে আমি একদম সরাসরি বলতে পারছি না যে এটা তিনি বলেছেন। বাট সেই বক্তব্যের ইংরেজি অনুবাদ ছিল এটা, যার কারণে নাকি বলেছি। আবার আমি সেই আরবিটুকু যে কোনোভাবে অনুবাদ করে কোনোভাবে আমি শুনবো সেই সময় বা সেই সুযোগ আমি পাইনি। তবু ইংরেজি অনুবাদের উপর ভিত্তি করে আমি বলছি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই কথা বলেছেন এবং
তিনি কেন এটা বলছেন তার তো কারণ ব্যাখ্যা করেছেন যে আমেরিকা যেহেতু নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারছে না, সেক্ষেত্রে তারা সৌদি আরবের নিরাপত্তা কি দেবে, অতএব তাদের উপর নিরাপত্তার ব্যাপারে আর রিলাই করার কোনো প্রশ্ন নেই। তাহলে সৌদি আরব কার উপর ভরসা করবে? এ প্রশ্ন যেমন আসছে, তেমনি একথাও অবধারিতভাবে বলতে হবে যে তাহলে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ, এবং তার সাথে তো ইসরায়েল জড়িত ছিল, এই যে বিরাট বিশাল যুদ্ধ, এই যুদ্ধে আরব রাষ্ট্রগুলো কি বুঝে গেছে যে আমেরিকা এখানে পরাজিত হতে চলেছে, এবং ইরান কি আসলে মধ্যপ্রাচ্যের তথা সারা বিশ্বের রাজনীতি, সামরিক নীতি এবং কৌশলগত যে সমীকরণ ছিল সেগুলো পরিবর্তন করে দিল? এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রাখলাম, আপনারা জবাব দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমি একটু বলি যে অবশ্যই পরিবর্তন করে দিয়েছে বলে আমি মনে করি, কারণ সৌদি আরবের মতো দেশ যারা যুগের পর যুগ আমেরিকার এই নিরাপত্তার উপর ভরসা করেছে, আমেরিকার সিকিউরিটি আমব্রেলার আন্ডারে ছিল, সেই সৌদি আরব যখন এই কথা বলছে, তখন এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকা এখানে পরাজিত হতে যাচ্ছে এবং এই যুদ্ধের ভেতর দিয়ে বিশ্বের চালচিত্র বদলে গেছে। এখন এখানে প্রথম যে প্রশ্ন রেখেছিলাম যে আমেরিকার নিরাপত্তার উপর যদি সৌদি আরব ভরসা না করে, তাহলে কার নিরাপত্তার উপরে তারা ভরসা করবে এবং কি করতে যাচ্ছে সৌদি আরব? তাহলে এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে ইরান সরাসরি নিজস্ব প্রযুক্তি, নিজস্ব ক্যাপাসিটিতে আমেরিকাকে প্রধানত কোণঠাসা করে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে ইরানের এই সামরিক প্রযুক্তি এবং কৌশলের সাথে রাশিয়া এবং চীনের একটা সম্পর্ক আছে, জড়িত থাকার প্রশ্ন আছে, এবং তাদের প্রযুক্তি এখানে যুক্ত আছে বলে মনে করা হয়। তাহলে সৌদি আরব কি ইরানের কাছ থেকে অস্ত্র কিনতে যাচ্ছে? রাশিয়ার কাছ থেকে, চীনের কাছ থেকে? আসলে কি করতে যাচ্ছে? এটা মোটামুটিভাবে ধরেই নেওয়া যায় যে রাশিয়া এবং চীনের কাছ থেকে সৌদি আরব অস্ত্র কিনবে এবং সম্পর্কের প্যাটার্নটা কিন্তু সেই দিকে যাচ্ছে। ইরানের কাছ থেকে অস্ত্র কিনবে কিনা এটা এখনও নিশ্চিত নয়। তবে একটা বিষয় পরিষ্কার যে ইরানের কাছ থেকে যদি সৌদি আরব অস্ত্র নাও কেনে, তাহলেও একটা কাজ করবে, সেটা হচ্ছে ইরানের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করবে যে সম্পর্কের প্রেক্ষাপটে ইরান এবং সৌদি আরব একে অপরের প্রতি ওয়াদাবদ্ধ থাকবে, অঙ্গীকারবদ্ধ থাকবে যে একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং একে অপরের বিরুদ্ধে আগ্রাসন চালাবে না। যখন সৌদি আরবের সাথে ইরানের এই রকমের চুক্তি থাকবে, তখন সৌদি আরব এবং ইরান নিরাপত্তার সাথেই যথেষ্ট নিশ্চিতভাবে যুদ্ধবিগ্রহ ছাড়া বসবাস করতে পারবে। এবং দুই দেশ তো প্রায় প্রতিবেশী দেশ, পারস্য উপসাগরের এপার ওপার। সেক্ষেত্রে আমার মনে হয় যে সৌদি আরব এবং ইরানের ভেতরকার সম্পর্কে বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে, এবং এই পরিবর্তন বেসিক্যালি আমেরিকা এবং ইসরায়েল যে ইরানের উপরে হামলা চালিয়েছিল আর ইরান শক্তভাবে রুখে দাঁড়িয়েছে, এর প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এছাড়া আমরা আগেই যে সমস্ত আলোচনা করেছি তাও ঘটতে পারে। সেটা হচ্ছে পাকিস্তান, ইরান, তুরস্ক, সৌদি আরব, কাতার, এই সমস্ত দেশ সবাই মিলে একটা নিরাপত্তা বলয় গড়ে তুলতে পারে। যদিও ইয়েমেন নিয়ে সৌদি আরবের সাথে এখন টানাপোড়েন আছে, কিন্তু আঞ্চলিক বাস্তবতা সৌদি আরব আসলে অস্বীকার করতে পারবে না। ইয়েমেন নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছে এবং আমেরিকার সাথে ইরানের বর্তমান যে অবস্থা চলছে, তাতে মধ্যপ্রাচ্য কেন সারা বিশ্বের অর্থনীতি কলাপস করবে। ইরান নাকি ইয়েমেনের হুতিদেরকে সিগন্যাল দিয়েছে এবং ইয়েমেনের হুতিরা ঘোষণাও দিয়েছে। দুটো ব্যাপার, একটা হচ্ছে সৌদি আরব যদি ইয়েমেনের সাথে বড় রকমের যুদ্ধে চলে যায়, তাহলে
ইয়েমেন বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ইরান নাকি হুতিদেরকে সিগন্যাল দিয়েছে যে আমেরিকা যদি ইরানের বিদ্যুৎ এবং সেতু অবকাঠামোর উপরে হামলা চালায়, অর্থাৎ এই যে বেসামরিক অবকাঠামো এগুলোর উপর যদি হামলা চালায়, তাহলে হুতিদেরকে নাকি ইরান বলেছে সাথে সাথেই বাব আল মানদেব যেন বন্ধ করে দেয়। বাব আল মানদেব প্রণালী বন্ধ করলে আর হরমুজ প্রণালী তো বন্ধ করতে পারবেই বা করেছে। ইরানের অনুমতি ছাড়া সেখান থেকে জাহাজ যাওয়ার কোনো পরিস্থিতি নেই। কোনো জাহাজ কোম্পানিকে নিরাপত্তা দিতে চেয়েছিল আমেরিকা, তারা প্রত্যাখ্যান করেছে, বলেছে যে তোমরা যে নিরাপত্তা দিচ্ছ, জাহাজ পার হতে যাচ্ছে আর ইরান হামলা চালাচ্ছে, দু একটা জাহাজ ডুবেও গেছে, অতএব তোমাদের নিরাপত্তার উপর ভরসা করি না। ফলে হরমুজ প্রণালীতে শেষ কথা ইরানি বলবে, যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাতে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী যখন বন্ধ হয়ে যাবে, তখন বিশ্বের অর্থনীতি কোথায় থাকবে? বাব আল মানদেব প্রণালী বন্ধ করলে সংকটটা কিভাবে তৈরি হবে? সংকটটা তৈরি হবে এইভাবে, সৌদি আরব শুধুমাত্র হরমুজের উপর নির্ভর করে না, বেশ কিছু তেল লোহিত সাগরের মাধ্যমে পরিবহন করে। লোহিত সাগর দিয়ে এই বাব আল মানদেব প্রণালী দিয়ে চীন বা এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, এই সমস্ত জায়গায় তাদের বেশ কিছু তেল আসে এবং সেটা বেশ ভালোই একটা অংশ। বাব আল মানদেব যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই তেলের পরিবহন বিরাট অংশে বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র ইউরোপ আমেরিকার দিকে যদি যায় কিছু যেতে পারবে, বাব আল মানদেব প্রণালী ক্রস করে আরব সাগর, ভারত মহাসাগর এদিকে আসতে পারবে না। তাহলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করার বিরাট গুরুত্ব আছে। শুধু তাই না, বাব আল মানদেব প্রণালী বন্ধ করে বাব আল মানদেব প্রণালী যে চৌকি দেবে ইয়েমেনের যোদ্ধারা বা সামরিক বাহিনী, তা তো না। লোহিত সাগরে জাহাজ চলাচল ভীষণভাবে অনিরাপদ হয়ে পড়বে তখন। ফলে ইয়েমেন, ইরান, লোহিত সাগর, হরমুজ প্রণালী, সৌদি আরব, আমেরিকার যুদ্ধ বিরাট নতুন এক বাস্তবতা তৈরি করেছে, নতুন এক সমীকরণ তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বের যে ভূরাজনীতি, কৌশলগত অবস্থান, অর্থনীতি এবং সামরিক নীতি, এ সমস্তর অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। এবং সৌদি আরব যদি আমেরিকার নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এসে ইরানের সাথে চুক্তি করে এবং রাশিয়া আর চীনের সাথে যদি অস্ত্র ব্যবসায় চলে যায়, অর্থাৎ তাদের কাছ থেকে যদি অস্ত্র কেনে, তাহলে পরিস্থিতি ভীষণভাবে পাল্টে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা ইরান আমেরিকার হুমকি পাল্টা হুমকি নিয়ে একটু কথা বলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী এক সপ্তাহের ভেতরে যদি ইরান চুক্তি না করে, আমেরিকার কথা মতো যদি চুক্তি না করে, তাহলে ইরানের সেতু এবং বিদ্যুৎ অবকাঠামো, অর্থাৎ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেবে। ইরান এখানে বলেছে, আমেরিকা যদি এই রকমের হামলা চালায়, তাহলে ইরান যা করবে তা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে এমনভাবে হামলা চালাবে, যে হামলার কারণে আমেরিকার ঘাঁটির আর যে সামান্য অস্তিত্ব এখন আছে এর কিছু থাকবে না। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বা মার্কিন সামরিক অবস্থানে এমনভাবে হামলা করা হবে যে মনে হবে যেন এখানে কখনো কোনোদিন আমেরিকার কোনো নাম নিশানা, কোনো ঘাঁটি কিছু ছিল না, অর্থাৎ টোটালি অস্তিত্ব মুছে দেওয়া হবে। এই জায়গায় অনেকে সন্দেহ করছিলেন বা আমিও মনে করছিলাম যে ইরান আসলে কি দিয়ে কি করবে। ইরানের হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে এবং এরই মধ্যে গত দীর্ঘ যুদ্ধে আমেরিকার ঘাঁটি অনেকগুলো কিন্তু প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অনেকগুলো একদম ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। যা যেটুকু আছে সেগুলোকে ধ্বংস করার জন্য এই যে অস্ত্রগুলোর কথা বললাম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন বা ইরানের বিমান, এর পাশাপাশি নতুন করে যুক্ত হতে যাচ্ছে বিশাল বড় আকারের ক্লাস্টার বোমা। এই বোমা ইরান পরীক্ষা করতে যাচ্ছে অথবা ব্যবহার করতে যাচ্ছে। খবরটা এরকম বলা হচ্ছে, পরীক্ষা করতে যাচ্ছে। তা পরীক্ষা মানে এই ব্যবহার করতে যাচ্ছে। এক একটা ক্লাস্টার বোমায় কতগুলো ছোট ছোট বোমা থাকতে পারে? 20-50টা থেকে শুরু করে 500-600 পর্যন্ত। ইরানের
যে ক্লাস্টার বোমা ব্যবহার করতে যাচ্ছে তাতে সম্ভবত এইরকম 400-500-600 বোমা থাকবে, এইরকমই মোটামুটি একটা ধারণা আমি পেলাম। এখন এক একটা ক্লাস্টার বোমা যদি এইরকম একটা বোমা মারা হয় তাহলে বিরাট বিশাল এরিয়া একেবারে কমপ্লিটলি ধ্বংস হয়ে যেতে পারে। আপনি চিন্তা করে একটা বোমা থেকে 600 বোমা বের হবে। এক একটা বোমার ওজন যদি 20 কেজি করেও হয় তাহলেও 600 বোমার ওজন কত? আমি কথার কথা বললাম, 20 কেজিরও বেশি হবে এক একটা বোমার ওজন। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই ক্লাস্টার বোমা কিন্তু আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ, কিন্তু সেই আইনে সই করেনি আমেরিকা, ইসরায়েল এবং ইরান। ইরানও সই করেনি। ইরানের বক্তব্য আমেরিকা এবং ইসরায়েল সই না করলে তারাও করবে না। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল ক্লাস্টার বোমা ব্যবহার করবে, ওই আইনে সই করলে তো আইনের বাধ্যবাধকতা চলে আসবে। সেই জন্য ওই আইনে সই করেনি, ওই চুক্তিতে সই করেনি আমেরিকা এবং ইসরায়েল। ইরানের বক্তব্য যে আমেরিকা এবং ইসরায়েল এই ধরনের বোমা ব্যবহার করবে আর আমরা পড়ে পড়ে মার খাবো, আমরাও করবো না, ওরা যতক্ষণ পর্যন্ত না করবে। ফলে আমেরিকা এবং ইসরায়েল এই সমস্ত ক্লাস্টার বোমা ব্যবহার করেছে এর আগে, বা যদি করে ইরানও করতে পারবে, আইনে ইরান ধরা খাবে না। ফলে যুদ্ধ অন্য রকমের গতি পেতে যাচ্ছে, যুদ্ধ অন্য রকমের মোড় নেবে বলে মনে করা হচ্ছে। এবং ইরান যদি ক্লাস্টার বোমা ব্যবহার করে তাহলে সত্যি সত্যিই যুদ্ধের পরিস্থিতি পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গায় এই ক্লাস্টার বোমা ব্যবহার করলে আরও যা ঘটবে সেটা হচ্ছে, এতদিন মোটামুটি আমরা ইরানের যুদ্ধের একটা নীতি দেখে এসেছি। ইরান কিন্তু যুদ্ধে মানুষ মারার দিকে নজর দেয়নি বেশি। ইরান নজর দিয়েছে যে বিষয়ে, সেটা হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটি স্থাপনা এগুলো ধ্বংস করার দিকে, আমেরিকার সামরিক সরঞ্জাম, অস্ত্র, বিমান এই সমস্ত ধ্বংস করার দিকে, আমেরিকার রাডার, আর্লি ওয়ার্নিং সিস্টেম, তারপরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এরকম বিভিন্ন সিস্টেম ধ্বংস করার দিকে। কিন্তু ক্লাস্টার বোমা যদি ব্যবহার করে তাহলে এমনিই তো মার্কিন ঘাঁটি অনেকগুলো ধ্বংস হয়ে গেছে, সেক্ষেত্রে সেনাদেরকে অনেকটা অনিরাপত্তার ভেতর দিয়েই থাকতে হচ্ছে। এরপরে যদি ক্লাস্টার বোমা ব্যবহার করে তাহলে বিপুল সংখ্যক মার্কিন সেনা এবং অন্যান্য লোকজন মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, আশঙ্কা থাকবে। এই জায়গা থেকেও বলা যায় যে যুদ্ধের নতুন মোড় নিতে যাচ্ছে, যুদ্ধের আমরা নতুন মোড় দেখতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু আমেরিকা ইসরায়েল সম্পর্কে কথা বলি। আমেরিকা এবং ইসরায়েল সম্পর্কে যে সমস্ত ঘটনা ঘটেছে তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে, আমেরিকার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে দল, রিপাবলিকান দল, এই দলের একজন প্রতিনিধি পরিষদ সদস্য, কংগ্রেসম্যান মেসি থমাস, তিনি একটা বিল এনেছেন। তিনি বিল এনেছেন যে ইসরায়েলকে এইভাবে বিনা বাক্য ব্যয়ে এত বিপুল অঙ্কের সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা দেওয়া যাবে না, দরকার নেই, বন্ধ করে দিতে হবে। এটা মার্কিন ইতিহাসে বিরাট ব্যাপার। যদিও বিলটা পাশ হতে পারেনি, কিন্তু আমেরিকার ইতিহাসে এটা বিরাট ব্যাপার যে আমেরিকার কংগ্রেসে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা বন্ধ করার ব্যাপারে আলোচনা হচ্ছে এবং ভোটাভুটি হচ্ছে। ইতিহাস বদলে গেল তো। এবং তাও কোন দলের কংগ্রেসম্যান এই বিল এনেছেন? যে দল ক্ষমতাসীন, রিপাবলিকান দল, ডোনাল্ড ট্রাম্পের দল। এবং এই রিপাবলিকান দল বলা হয় যে ইসরায়েলের প্রতি বেশি নমনীয়, বেশি সফট, ইসরায়েলের প্রতি তাদের দরদ ভালোবাসা বেশি। সেই দলের পক্ষ থেকে আজকে এই বিল আনা হলো। এটা ইতিহাস বদলে যাওয়ার মতো ঘটনা। সেই বিল যদিও পাশ হয়নি, কিন্তু ভোটাভুটিতে দেখা গেছে ডেমোক্র্যাট দলের 104 জন সদস্য এই বিলের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে সাহায্য সহযোগিতা বন্ধ করতে হবে এই বিলের পক্ষে ভোট দিয়েছে, এই কথার পক্ষে ভোট দিয়েছে 104 জন ডেমোক্র্যাট সদস্য। মার্কিন প্রতিনিধি পরিষদের 212 জন ডেমোক্র্যাট সদস্য আছে, তার ভিতরে 104 জন, প্রায় অর্ধেক, ইসরায়েলকে সাহায্য সহযোগিতা না দেওয়ার পক্ষে। আর রিপাবলিকান দলের সবাই চোখ বন্ধ করে বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদিও রিপাবলিকান দলের সদস্য এই বিল এনেছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র এই বিলের পক্ষে ভোট দিয়েছেন, আর রিপাবলিকান দলের কেউ বিলের পক্ষে ভোট দেননি। তার মানে বিলটা আলটিমেটলি পাস হয়নি। আর 10 জন সদস্য ভোটদানে বিরত ছিল, তারা হ্যাঁও বলেনি, নাও বলেনি। আর 7 জন প্রতিনিধি পরিষদ সদস্য ভোটাভুটির সময় অনুপস্থিত ছিলেন।
তো যাই হোক, যে ঘটনা ঘটলো এটা কিন্তু আমেরিকার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সব দল সবসময় ইসরায়েলের পক্ষে ছিল এবং ইসরায়েলকে সাহায্য সহযোগিতা দেওয়ার পক্ষে ছিল। সেইখানে ডেমোক্র্যাট দলের অর্ধেক সদস্য যদি এই ইসরায়েলকে সাহায্য সহযোগিতা দেওয়ার বিরোধিতা করে, তার মানে আমেরিকায় এবং ভবিষ্যৎ রাজনীতিতে অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তনটা প্রধানত দুটো জায়গা থেকে ঘটেছে। একটা হচ্ছে গাজা যুদ্ধে ইসরায়েল যেভাবে মানুষ হত্যা করেছে, এই জায়গায় ডেমোক্র্যাটরা বিষয়টাকে পছন্দ করেনি, এটা গেল এক। আর দুই হচ্ছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, রিপাবলিকান দলের নেতানিয়াহুর, ডোনাল্ড ট্রাম্পের তাদের উদ্যোগে যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধে আমেরিকার বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে, সামরিক ক্ষতি হয়েছে এবং সারা বিশ্বে আমেরিকার মোড়লিপনা ধ্বংস হয়েছে। এই জায়গায় নেতানিয়াহুর কথা শুনে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ করতে গিয়ে এই বিরাট ক্ষতির মুখে। সেই কারণে ডেমোক্র্যাটরা আসলে ক্ষেপে গেছে যে এই নেতানিয়াহু, ইসরায়েল এবং রিপাবলিকান দল আমেরিকাকে ধ্বংস করে দিল। আমেরিকার প্রভাব প্রতিপত্তি সারা বিশ্বে ধরে রাখা যাবে না, অতএব এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এবং মার্কিন তরুণ ভোটার যারা নতুন প্রজন্মের মানুষ, তারা কিন্তু ইসরায়েল, তারপরে এই যে যুদ্ধটা, এগুলো কোনোটা পছন্দ করছে না বেশি। তাদের বক্তব্য হচ্ছে যে মানবতা, মানুষ, সবাই তো মানুষ, এইরকম একটা ফিলিংস কিন্তু তাদের ভেতরে তৈরি হয়েছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমেরিকায় কিন্তু ইহুদি বিদ্বেষ প্রচণ্ডভাবে বেড়েছে। অন দ্য আদার হ্যান্ড ফিলিস্তিনিদের প্রতি কিন্তু তাদের সমর্থন বেড়েছে। আমেরিকার রাজনীতিতে বিরাট বড় পরিবর্তন। এইরকম একটা প্রেক্ষাপটে মার্কিন রাজনীতি যখন ইসরায়েল, ইরান, আমেরিকা, বর্তমান যুদ্ধ, এই সমস্ত নিয়ে তোলপাড় করছে, তখন জেডি ভ্যান্স এক পডকাস্টে, একটা অনুষ্ঠানে, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, তাতে বক্তব্য দিয়েছেন এবং তাতে বলেছেন যে ইসরায়েল এবং আমেরিকা যখন ইরানের সাথে যুদ্ধ করলো, 40 দিন যুদ্ধ করার পর যে চুক্তি করতে যাচ্ছিল, সেই চুক্তির বিরোধিতা করার জন্য ইসরায়েলের কিছু লোক আমেরিকার রাজনীতিবিদদের ভিতরে প্রচারণা চালিয়েছে। এবং কে বলছেন? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকায় রিপাবলিকান দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে, তিনি বলছেন। তার মানে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান। এটাও আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। খোদ রিপাবলিকান দলের ভেতরে যিনি ভাইস প্রেসিডেন্ট, পরবর্তীতে প্রেসিডেন্ট হবেন বলে ধারণা করা হয়, তিনি এই কথা বলছেন। তার মানে কি? জেডি ভ্যান্সও বেসিক্যালি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেন, এটা পরিষ্কার। এবং আরেকটা খবর আমি আপনাদেরকে দিই, নেতানিয়াহু আমেরিকা সফরে যাবেন। বিভিন্ন জায়গায় খবরে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার মিটিং হওয়ার সম্ভাবনা কম। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করতে চেয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্ভবত মিটিং করবে না, এইরকম কথা এখনও পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বা হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে নেতানিয়াহুর সাথে বৈঠকের কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই। তাহলে কার্যত আমেরিকার ভেতরে ইসরায়েলের ব্যাপারে কি একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে? অথচ 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর আমেরিকা একেবারে অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করা শুরু করেছিল এবং তার এত বছর ধরে, এত যুগ ধরে যে নীতি অনুসরণ করে আসে, তা হলো এই যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান স্বার্থ দেখাশোনাকারী দেশ। এবং এই কারণে আমেরিকা ইসরায়েলকে সব ধরনের সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ধরনের সহযোগিতা দেয়, কূটনৈতিক। এবং ইসরায়েলের বিরুদ্ধে আজ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা একটা বিলও পাশ হতে দেয়নি, ভেটো দিয়েছে। সেই আমেরিকার ভিতরে যখন এইরকম একটা অবস্থা, তখন মনে করা হচ্ছে যে একটা বড় পরিবর্তন আসলেই মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক রাজনীতিতে আসতে যাচ্ছে, যেখানে ইসরায়েলের অবস্থান আসলে কি হবে তা নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ রয়েছে এবং কারণ রয়েছে, প্রয়োজনও আছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করব। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত নিতে চাই, আসলে আপনারা কি মনে করছেন, বিশ্ব রাজনীতিতে ইসরায়েল কি আরও কোণঠাসা হতে যাচ্ছে?
এবং আমেরিকা যদি ইরানের উপরে বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় তাহলে আসলে ইরান কি মধ্যপ্রাচ্যের বা যুদ্ধের গতি প্রকৃতি ভীষণভাবে বদলে দেবে কিনা। আরও একটা প্রশ্ন আছে, আপনারা যে কয়টার জবাব বা কমেন্ট দিতে চান। সৌদি আরব যে কথা বলছে তাতে কি মনে হচ্ছে আসলে সৌদি আরবের অবস্থান বদলে যাচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এখানে আমি আরেকটি কথা বলে রাখি, আমরা আরেকটি নতুন চ্যানেল খুলেছি, গতকালকেও বলেছিলাম, আজকেও বলি। সেটার নাম হচ্ছে টক উইথ সিরাজ ইনসাইট। সেখানে এশিয়া, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স, ভূ রাজনীতি, কৌশলগত বিষয়, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা এই চ্যানেলটির দিকে একটু নজর দিতে পারেন। এই অঞ্চলের খোঁজখবর যারা আপনারা জানতে ইচ্ছুক এবং খুবই ইন্টারেস্টিং, যেমন আজকেই একটা আলোচনা করেছি, পাকিস্তানের বেলুচিস্তান নাকি স্বাধীন হয়ে যাচ্ছে, ভারতের গণমাধ্যম খবর দিচ্ছে। আসলে ঘটনা কি, সত্যিই কি ব্যাপারটা তাই? এবং যদি তাই হয় তাহলে ভারত, চীন, পাকিস্তান এদের সুবিধা অসুবিধা, স্বার্থ এগুলো কি হবে? সুন্দর আলোচনা, আপনারা শুনতে পারেন। এবং ওই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে একটু ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখেন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।